আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তামিম ইকবালের যেই পদার্পণ বিসিবিতে, সেই পদার্পণ নিয়ে মূলত কথা বলবো। সেই অ্যাডহক কমিটি, সেই সভাপতি কিভাবে হলো, কেন হলো, বা তামিম ইকবাল কেন এত ইনভলভমেন্ট, এই বোর্ড প্রেসিডেন্ট হওয়ার যে আকাঙ্ক্ষা কেন, সেটার পিছনে কিছু রহস্য, মানে আমি দুটো পয়েন্ট এখানে আউট করব। সেই দুটো পয়েন্ট নিয়ে আমি আজকে আপনার সাথে শেয়ার করবো। আসুন পুরো ভিডিওতে দেখি আসলে কি প্রেক্ষাপটে তামিম ইকবাল। এখন এই প্রেক্ষাপটটা কেন হলো সে বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, একদম সাদামাটা যদি বলি, তামিম ইকবাল একজন ভালো খেলোয়াড়, তার অনেক ক্রিকেটীয় অবদান রয়েছে। কিন্তু ক্রিকেটীয় অবদানের বাইরে একটা মানুষ ক্রিকেটীয় অবদান থাকার মানেই এই অর্থ নয় যে সে বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার সমস্ত যোগ্যতা অর্জন করে ফেলেছে, এবং তার সেই দক্ষতা, সাংগঠনিক দক্ষতা থাকাটা জরুরি একটা বোর্ড, একটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য। এবং বয়স বা অভিজ্ঞতা সবকিছুই দরকার। কিন্তু ভালো খেলোয়াড়ের অভিজ্ঞতা থেকে কিন্তু একটা বোর্ড প্রেসিডেন্ট হওয়াটা কিন্তু খুব বেশি যুক্তিযুক্ত বিষয় কিন্তু আমি সেটা মনে করি না। এবং সেই জায়গা থেকে সেটা কিভাবে হলো আমি দুটো পয়েন্ট আউট করেছি। এই দুটো পয়েন্টকে নিয়ে আমি আসলে আজকে আপনার আলোচনাটা সাজিয়েছি। আমি যদি প্রথম যে বিষয়টা যদি আমি বলি, ঢাকা ক্লাব। আপনাদের মনে আছে কিনা জানি না, যারা ক্রিকেট নিয়ে ভালোবাসেন বা ক্রিকেটকে অন্তরে ধারণ করেন তাদের জন্যই বলছি। আসলে ঢাকা লিগটা গড়ে ওঠার আগে 90 দশকের ঠিক মাঝামাঝি, 80 থেকে 90 মাঝামাঝি সময় বাংলাদেশের একটা খুব জনপ্রিয় ক্রিকেট লিগ ছিল স্টার ক্রিকেট লিগ। এটা চট্টগ্রামে অনুষ্ঠিত হতো, এবং এই স্টার ক্রিকেট লিগটাই ছিল সবচেয়ে বেশি প্রসিদ্ধ ক্রিকেট লিগ বাংলাদেশে। এবং এই ইতিহাসটা কিন্তু কেউ কখনো বলবে না। ঢাকা লিগ থেকে বেশি প্রসিদ্ধ ছিল, বাহিরে অনেক প্লেয়ার, ফরেন প্লেয়াররা এখানে এসে খেলতে আসতো। এটা একদম খুব বেশ নাম করা ছিল স্টার ক্রিকেট লিগ চট্টগ্রামে। আপনারা খবর নিয়ে দেখতে পারেন। এই স্টার ক্রিকেট লিগটাকে শুধুমাত্র বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা লিগ কোনোভাবেই নাম করতে পারছিল না, ঢাকা লিগের কোনো একটা ভালো দাপটি অবস্থা ছিল না তখন। তখন সেই জায়গার থেকে এক ধরনের চক্রান্তের মাধ্যমে ঢাকা লিগটাকে আরো বেশি সহজতর করা, বা ঢাকা লিগের যারা মালিক পক্ষ রয়েছে, কারণ রাজধানী কেন্দ্রিক যে ক্রিকেটীয় ব্যবস্থা বা রাজধানী কেন্দ্রিক যারা আছে তারা সবসময় চেয়েছিল যে ঢাকা কেন্দ্রিক ক্রিকেটটাকে ধরে নেওয়া। কারণ এখানে ক্লাবের যে বিষয়গুলো আছে, ক্লাবে অনেক অর্থে ঢালা হয়, ক্লাব কারা চালায় আমরা এটা ভালো করে জানি, রাজনৈতিক লোক থাকে, ব্যবসায়িক শক্তিশালী যারা আছে তারা চালায়। তো ক্লাব থেকে ক্লাবের বিষয়গুলো একটা অন্যরকম প্রেক্ষাপট এখানে রয়েছে। তো এখানে একটা বিশাল পাওয়ার কাজ করে, পাওয়ার হাউস রয়েছে। সেই জায়গা থেকে সেই স্টার ক্রিকেট লিগটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হলো, বা বলা যায় যে বন্ধ করে দেওয়া হলো, শুধুমাত্র ঢাকা লিগকে কেন্দ্র করে, বা ঢাকা লিগটাকে বলা যায় যে বড় করার জন্য, বা ঢাকা লিগটাকে শেষ করে দেওয়ার জন্য। এবং সেই প্রেক্ষাপট থেকে যদি আমরা বলি, ঢাকা লিগের একটা বিশেষ প্রভাবেই বাংলাদেশের ক্রিকেটে একটা উজ্জ্বল এরিয়া, মানে জোনাল এরিয়াতে বা লোকাল এরিয়াতে বা চট্টগ্রাম অঞ্চলে একটা ভালো লিগও শেষ করে দেওয়া হলো। এটা একটা বিষয়। এখন আমি এই জিনিসটাকে কেন রিলেট করলাম, বিসিবি জাস্ট 1-1.5 বছরে যে পরিস্থিতিতে বিসিবি কাজ করা শুরু করেছিল, আমিন ইসলাম বুলবুল যথেষ্ট অভিজ্ঞ একজন হাত, কারণ সে অনেক আইসিসির অনেক ইভেন্টে সে কাজ করেছে, এসিসির অনেক ইভেন্টে, ডেভেলপমেন্ট ইভেন্টে কাজ করেছে। তো সেক্ষেত্রে তার অনেক দক্ষতা রয়েছে, এবং সেই জায়গা থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং আমি যদি রাজনৈতিক ভাষায় বলি, বাংলাদেশের যত রকমের অ্যাক্টিভিটি ডক্টর ইউনূসের সময় হয়েছে, সমস্ত অ্যাক্টিভিটিকে প্রশ্নবিদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা রয়েছে। কারণ সেটার পিছনে একটা বিষয়, রাজনীতি। যারা সুবিধাভোগী তারা এটাকে প্রশ্নবিদ্ধ করে নিজেদের আখেরটা ঘোষণার চেষ্টা করছে। এখন দেখেন, মূল কথায় আসি, বুলবুল যে স্টেপগুলো নিয়েছে, জাস্ট আমি একদম অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে এই জিনিসটাকে পিক করলাম কেন, কারণ এটা হচ্ছে যে সবচেয়ে বড় হিসাবে কাজ করেছে। সে করেছে ভিসিবির 8টা বিভাগীয় পজিশনে অফিস করেছে, যাতে করে প্রত্যেকটা বিভাগ থেকেই খেলোয়াড়গুলো উঠে আসতে পারে। ঢাকা লিগকে কেন্দ্র করে যেন ক্রিকেটটা না হয়, বিভাগওয়ারি লিগ ব্যবস্থাপনা, ক্রিকেট একাডেমি সবকিছু বিভাগেই যেন করতে পারে। প্রত্যেকটা বিভাগে বিসিবির অফিসের মাধ্যমে এই জিনিসটা স্প্রেড করার একটা বিশাল পরিকল্পনা ছিল। এখন এটা যদি হতো, তাহলে এই যে গ্রাম বাংলা থেকে বলি বা ডিস্ট্রিক্টের বিভিন্ন প্লেয়াররা এই ঢাকা আসা কিন্তু তাদের ডিরেক্টলি বন্ধ হয়ে যেত, তারা বিভাগে কিন্তু এই জিনিসটা হতো।
তাহলে ঢাকা লিগের উপরে একটা যে চাপ বা ঢাকা লিগের যে একটা স্বার্থ বা ঢাকা লিগকে জিন্দা রেখে বা ঢাকা লিগকে একদম বেইজ রেখে ক্রিকেটটাকে ধরে রাখা, যে জায়গায় যেখানে অর্থনৈতিক একটা সাপোর্ট বা অর্থনৈতিক বেশ সুযোগ পাওয়া যায়, এই ধরনের জায়গা থেকে এই যে প্রভাবশালীরা, আমি যে স্টার ক্রিকেট ক্লাবের টুর্নামেন্টের যে কথাটা বলেছিলাম, ঠিক সেইভাবে এই জায়গাটা স্বার্থের আঘাত কিন্তু লেগেছে কাদের? এই ঢাকা লিগের এই মালিক পক্ষদের, ঢাকা ক্লাবগুলোর মালিক পক্ষদের। এবং সেই জায়গা থেকে তারা কোনোভাবেই বুলবুলকে সহায়তা করে নাই এবং তামিম এই সিন্ডিকেটের মধ্যে ঢুকে মূলত এই বিতর্কিত অবস্থা তৈরি করা। এবং সেখানে আরেকটা হাত নিয়েছে, সেটা হচ্ছে যে কোয়াবের যে সদস্য রয়েছে বা ক্রিকেটের স্বার্থ যে প্লেয়াররা রয়েছে, তারাও কিন্তু মূলত যারা এখন এক্সিস্টিং প্লেয়ার, তারা এই সুবিধাটা নেওয়ার জন্য এই ঢাকা ক্লাবগুলোর মালিকদের পক্ষ হয়ে এই দালালি এই জায়গাগুলো তৈরি করেছে, এই অবস্থানগুলো তৈরি করেছে। তারা পক্ষ হয়ে পুরোপুরি ঢাকা লিগটাকে কেন্দ্র করে, ঢাকা ক্লাবগুলোর মালিকগুলোকে কেন্দ্র করে এখনকার বর্তমানে কোয়াবের যে কমিটি বা প্লেয়ারদের, কারণ ওরা এখন বেনিফিট পেতে চাচ্ছে। বুলবুল চেয়েছিল যে লং টার্ম ক্রিকেটের একটা পরিবর্তনের জন্য, সে জায়গাটা কাজ করার জন্য, পুরো একদম তৃণমূলী ক্রিকেট নেওয়ার জন্য। স্কুল ক্রিকেট, মাদ্রাসা ক্রিকেট, স্কুল ক্রিকেট কিন্তু অলমোস্ট বন্ধ, যেটা আমাদের সময়কার স্কুল ক্রিকেটটা ছিল টোটালি বন্ধ। মাদ্রাসা লেভেলে ক্রিকেটটাকে চালু করেছিল, স্কুল ক্রিকেটটাকে চালু করেছিল, মেয়েদের ক্রিকেট ডেভেলপমেন্টে নিয়ে কাজ করা শুরু করেছিল। তাহলে এই বড় একটা উদ্যোগ, তার মানে মুষ্টিমেয় এই একটা জায়গায় ঢাকার গণ্ডির মধ্যে রাখার জন্য মূলত এই জিনিসগুলো তারা চাচ্ছে না। এবং বর্তমান প্লেয়ারদের মধ্যে শুধুমাত্র খাই খাই যে মনোভাব, যে আমরা আমাদেরটা খাবো, পরবর্তী প্রজন্মকে দরকার নেই, আমরা আগে আমাদেরটা আখে গুছাই, এই কোয়াবের এই ভদ্রলোকগুলো, এই ভদ্র ক্রিকেটারগুলো তাদের নিজেদের ব্যবস্থাপনা করার জন্যই তামিমের পক্ষ নিয়েছে। এবং সেটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু তামিম সে ফলাফল দিয়েছে, তাদের বেতন ভাতা বাড়ানোর যে চিন্তা করার কথা বলা হয়েছিল। এবং আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের প্লেয়াররা যথেষ্ট হিউজ পরিমাণের বেতন পায় বর্তমানে, যে বেতন আপনারা চিন্তা করতে পারেন, 8-10 লাখ টাকা পর্যন্ত বেতন আছে বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের, এবং তারা এটাও বলছে যে সাফিসিয়েন্ট না। তাহলে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে বাংলাদেশের মতো একটা ইকোনমিক সিস্টেমে 10 লাখ টাকা পর্যন্ত বেতনটাকেও সাফিসিয়েন্ট বলছে না, সর্বনিম্ন বেতনও যা পায় একজন প্লেয়ার সেটারও 4 লক্ষ টাকা, সেটাও নাকি তাদের সাফিসিয়েন্ট না। এবং ঢাকা লিগের যেই বেতন, যেই পারিশ্রমিক, সেগুলো নিয়েও বেশ কথাবার্তা হয়েছে বা সেই বিষয়গুলো নিয়ে বিসিবি দেখবে। ওই যে বিষয়গুলো লিঙ্কড আপ, কারণ আমিনুল ইসলাম বুলবুল যখন হয়েছিল সভাপতি, তখন কিন্তু কাউকে দেখা যায়নি তাকে ফুল দিয়ে বরণ করতে, তখন কিন্তু তামিল হওয়ার পরে ঠিক কোয়াবের কমিটি, ছেলেটার নাম আমি মিথুন, যতটুকু আমি জানি, সেই মিথুন সে গিয়ে কিন্তু সেই জায়গাটা করেছে। এখন সেই যথেষ্ট কথাবার্তা বলছে বোর্ড বাহিনী নাকি তাকে, কিন্তু বাস্তব সাধারণ মানুষের রিফ্লেকশন কিন্তু এই বোর্ড না। সাধারণ মানুষ কিন্তু বুঝে গেছে অসৎ উদ্দেশ্য কি, কিন্তু মূল বিষয়টা কিন্তু এইটাই যে ক্লাবের মালিকদের যে অর্থনৈতিক যে বিষয়টা, প্লেয়াররা যে অর্থনৈতিক যে সাপোর্টটা, সেটার কারণেই মূলত এই বিষয়গুলো এত দূর গড়িয়েছে। বা বুলবুলের সাথে তাদের যায় না, বুলবুল পুরো বাংলাদেশের ক্রিকেটটাকে সাজাতে চেয়েছে, কিন্তু তাদের এই এজেন্ডা বাস্তবায়ন তারা চায় এক কেন্দ্রিক ক্রিকেটের ব্যবস্থা এভাবেই চলতে, ক্রিকেটের অ্যাকচুয়াল কোনো ডেভেলপমেন্ট দরকার নেই, আমরা যারা আছি বেনিফিটেড হতে থাকি, পরে কি হয় সেটা আমার জানার দরকার নেই। সেই জায়গা থেকে আজকে তামিম ইকবাল, সেই জায়গা থেকে আজকে এই বিষয়গুলো ঘটছে। এবং আমি যদি সেকেন্ড যে বিষয়টা ধরি, আমিনুল ইসলাম বুলবুলের সময়কালে যে ভারতের সাথে যে বিষয়গুলো, বিশেষ করে বিশ্বকাপের যে ইস্যুগুলো, সেটা একটা সবচেয়ে বড় মেজর ইম্প্যাক্ট এটার পরে এই যে ক্লাবের বিষয়টা সেটাও আসছে। এবং তামিম হচ্ছে যে ভারত ঘেঁষা একজন ব্যক্তিত্ব, তো সেই জায়গা থেকে তারা ওই বিষয়গুলো কঠোরভাবে কাজ করেছে। এই সরকার চলে যাওয়ার পরে ডেফিনেটলি ভারতের একটা বিশাল মদত ছিল যে এই বিষয়ে যেন, কারণ বাংলাদেশে যদি একটু একটা গ্যাস লিকেজ হয় সেটাও ভারতের চিন্তাভাবনার মধ্য দিয়ে আসে। তো ক্রিকেট সেই জায়গা থেকে বাদ যাওয়ার কোনো কারণ নেই। তো আমি দুটো বিষয়কে মূলত পর্যালোচনা করতে চাই যে এই জায়গাটা আসলো কিভাবে, বাংলাদেশের ক্রিকেট সত্যিকার অর্থে যেভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং সামনে আরো বেশি ধ্বংস হবে। কারণ আপনাকে এতটুকু বলে রাখি যে বেতন বাড়ালেই আপনি ট্রফি পাবেন না। ক্রিকেটকে গোড়া থেকে, ভারতের ক্রিকেট আজকে স্ট্রাকচার কেন, বিকজ অফ তারা গোড়া থেকে একদম রুট লেভেলে ক্রিকেট
নিয়ে গেছে এবং ওখান থেকে প্লেয়ার তুলে নিয়ে আসছে, এবং আমিন ইসলাম বুলবুল সেই কাজটা করছে। পাকিস্তানও সেম, শ্রীলঙ্কাতেও সেম। তাহলে আপনি ফুল ডেভেলপমেন্ট চিন্তা করবেন না, আপনি চাইবেন আপনার নিজস্ব ব্যক্তি স্বার্থ উদ্ধারের যে চিন্তা, সেই চিন্তা থেকে আপনি এই ক্রিকেটকে ধ্বংস করার প্ল্যান করেছেন। ক্রিকেটের ধ্বংসটা যে শুরু হয়েছে সেটাকে আরো ত্বরান্বিত করেছে আগামী 20 বছরে। আপনি রেজাল্ট যদি না নিয়ে আসতে পারেন, বেতন বাড়িয়ে ক্রিকেটের কোনো উন্নয়ন হবে না। শুধু রেজাল্ট না নিয়ে এসে ক্রিকেটের রেজাল্ট নিবেন না, শুধু প্লেয়ারদের বেতন বাড়াবেন, তাহলে ক্রিকেটের আসলে কোনো উন্নয়ন হবে না। দু একটা ম্যাচ জিতবেন, এভাবে ক্রিকেট শেষ হবে। তামিম ইকবালের ইতিহাস হচ্ছে এটা। তামিম ইকবাল কেন এই প্রেক্ষাপটে আসলো এবং সেই জায়গা থেকে ক্রিকেটের সামনে আরো ভয়ঙ্কর ধ্বংস অবধারিত, সেটা অপেক্ষা দেখেন, খুব দ্রুত হতে যাচ্ছে। কারণ যে লোকটা ক্রিকেটের জন্য এখানে এসছে, সে 12 লক্ষ টাকা বেতন ছেড়ে এসছে দেশে। যতটুকু আমরা জানি সেটা হচ্ছে এসএসসির একটা চাকরি পর্যন্ত তার এই আচরণের কারণে, ভারত ভেটো দেওয়ার কারণে সেই এসএসসি চাকরিটাও তার হচ্ছে না। তার মানে এখানে কিন্তু অনেক বড় গেম খেলা হয়েছে, তাকে সরানো এবং তার চাকরি না হওয়া সেই বিষয় থেকে। তাহলে এটা এভাবেই প্রমাণ করে যে বাংলাদেশের জন্য কিছু করতে আসবেন, তাহলে আপনার জন্য এত বড় বাস রেডি হয়ে যাবে। আপনি বাংলাদেশের জন্য কিছু করবেন, আপনার পিছনে কেউ রয়েছে যে বাংলাদেশের উন্নয়ন চাই না। তোমরা শুধু গোলাম থাকবা, গোলামি করবা, মেরুদণ্ড সোজা করবা, মেরুদণ্ড ভেঙে দেব। সেই কাজটাই আমিন ইসলাম বুলবুলের সাথে হয়েছে। আপনারা যারা বাইরে চলে গেছেন তাদেরকে আবারও বলছি, আপনারা খুব ভালো কাজ করেছেন। এমন করে দেশের জন্য নিজের ক্ষতি করে আসবেন, আরো বড় কোনো ক্ষতি হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।